চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতেখড়ি স্কুল অ্যান্ড কলেজের আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের একটি অপরিহার্য অংশ, বাংলা ব্যাকরণের একটা অপরিহার্য অঙ্গ, যেটিকে বাদ দিয়ে বাংলা ব্যাকরণের কোনো অস্তিত্বই কল্পনা করা যায় না। বাংলা দ্বিতীয় তথা বাংলা ব্যাকরণের একটি বড় অংশ জুড়ে আলোচনা করে বাংলা শব্দ নিয়ে। তোমরা জানো বাংলা ব্যাকরণে যে 4টা আলোচ্য বিষয় আছে, আমি আলোচ্য বিষয় নিয়ে আজকে আলোচনা করব না, অন্য কোনো ক্লাসে সেটি নিয়ে আলোচনা করব। তো বাংলা যে 4টি আলোচ্য বিষয় আছে তার মধ্যে দ্বিতীয় হচ্ছে শব্দতত্ত্ব। বলা হয়ে থাকে পুরো বাংলা ব্যাকরণ যে বইটি তার 4 ভাগের 3 ভাগে আলোচনা করে শব্দকে নিয়ে। আর শব্দই হচ্ছে একটা ভাষার মূল ভিত্তি, মূল কাঠামো। শব্দকে বাদ দিয়ে একটা ভাষার অস্তিত্বই কল্পনা করা যায় না। আজকে আমরা সেই শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ কাকে বলে? তোমরা এক একজন এক একটি বই এক এক রকম সংজ্ঞা করেছ। আমি প্রথমে বলি ধ্বনি এবং শব্দের মধ্যে পার্থক্য করে দিচ্ছি। তো আমি এখন কথা বলছি তোমাদের সাথে। আমরা যখন কথা বলি আমাদের মুখ থেকে এক একটি আওয়াজ বের হয়, অর্থাৎ আমাদের এই যে মুখমণ্ডলের বিশেষ করে কণ্ঠ, নাসিক্ষ এগুলোর মধ্য দিয়ে আমরা একটা আওয়াজ বের হয়, আর এই আওয়াজকে বলে ধ্বনি। তাহলে ধ্বনি কাকে বলে? আমরা সংজ্ঞা যদি এরকম বলবো, বাক প্রত্যঙ্গের সাহায্যে উচ্চারিত আওয়াজকে বলে ধ্বনি। বাক প্রত্যঙ্গ কাকে বলে? মানুষ যে সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আওয়াজ করে কথা বলে, সাউন্ড করে। যেমন আমি যদি বলি আমি কি হাত দিয়ে সাউন্ড করি? না, এটি বাক প্রত্যঙ্গ নয়। কিন্তু নাক এটি বাক প্রত্যঙ্গ, ঠোঁট এটি বাক প্রত্যঙ্গ, জিভ এটি বাক প্রত্যঙ্গ। অর্থাৎ যে সকল অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে মানুষ কথা বলে ওই সকল অঙ্গ প্রত্যঙ্গ বলে বাকযন্ত্র। আর এই বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ আসে তাকে বলে ধ্বনি। যেমন আমি একটা ধ্বনি বললাম, বললাম অ, বললাম আ, এ, ই, এ, এগুলো এক একটা ধ্বনি। আমরা ধ্বনি থেকে শব্দের উৎপত্তি হয়। আমি যদি বলি একটা ধ্বনি বলছি অ বা আ, আমরা খেয়াল করো আ এটা একটা ধ্বনি। যখন আমি বলছি আমার, এখানে কিন্তু একটা ধ্বনি নয়, অনেকগুলো ধ্বনি আছে। খেয়াল করো, আ আছে, ম আছে, আবার আ আছে, র আছে। তাহলে কতগুলো ধ্বনি যখন একসাথে হয়ে কোনো কিছু, কোনো বক্তার মনের ভাবটাকে অর্থাৎ কথাটাকে বুঝায়, তখন তাকে শব্দ বলে। আমরা বলবো একাধিক ধ্বনি মিলিত হয়ে, একাধিক ধ্বনি মিলিত হয়ে কোনো একটি বিষয়ে পরিষ্কার ধারণা দিলে সেটি হচ্ছে শব্দ। তবে শব্দের ভিন্ন ভিন্ন সংজ্ঞা হতে পারে, সংজ্ঞা থাকতে পারে। যেমন তোমরা কখনো কখনো আবার একটা বর্ণ শব্দ হতে পারে, কখনো একাধিক বর্ণ শব্দ হয় না। শব্দ হওয়ার প্রধান শর্ত হচ্ছে তার অর্থ থাকতে হবে। এই জন্য ব্যাকরণবিদরা বলেন অর্থই শব্দের প্রাণ, অর্থই শব্দের আত্মা। অর্থকে বাদ দিয়ে শব্দের অস্তিত্বই কল্পনা করা যায় না। কখনো দেখবা আমি বললাম রহিম ও করিম কাজটি করে, এখানে ওটা কিন্তু একটা শব্দ, একটা বর্ণ অর্থ প্রকাশ করেছে। আমি আবার যদি বলি আ, ম, ক, ল, ট, এখানে আমি 5টা বর্ণ লিখছি, কিন্তু এখানে কোন অর্থ প্রকাশ করেনি। তাহলে একটা বর্ণ অর্থ প্রকাশ করলে সেটিও শব্দ হবে, আর 5টা 10টা বর্ণ লিখলেও যদি অর্থ প্রকাশ না করে তখন সেটি শব্দ নয়। তাহলে শব্দ হওয়ার প্রধান শর্ত হলো সেখানে অর্থ থাকতে হবে। এই জন্য অর্থকে বলে শব্দের প্রাণ। আবার কেউ বলেন শব্দের আত্মা। অর্থবিহীন শব্দ হতে পারে না। তাহলে আমরা এখন শব্দের সংজ্ঞা দিব এভাবে, এক বা একাধিক বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। আবার বলছি, এক অথবা একাধিক বর্ণ মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। বাংলা ব্যাকরণে তো বাংলা ভাষায় বহু শব্দ রয়েছে। বর্তমান বাংলা ভাষায় প্রায় 1.25 লক্ষ শব্দ আছে। এই বিশাল শব্দ ভান্ডারকে ভিন্ন ভিন্ন চিন্তা থেকে, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন করা হয়, বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ করা হয়। আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করব। বাংলা শব্দকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়, 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। আমরা আবারও বলি, বাংলার সকল শব্দকে, যত শব্দ বাংলায় আছে সকল শব্দকে আমরা 3টি ক্যাটাগরিতে ভাগ করব, 3টা ভাগে ভাগ করব। 3টি বিষয় মাথায় রাখবো। এক, বাংলা শব্দের প্রথম হচ্ছে গঠনমূলক, গঠনমূলক শ্রেণী বিভাগ। 2, সেটা আমরা বলবো এক গঠনমূলক শ্রেণী বিভাগ, 2 অর্থমূলক শ্রেণী বিভাগ। 3 আমরা বলবো উৎসমূলক শ্রেণী বিভাগ, উৎসমূলক শ্রেণী বিভাগ। তাহলে বাংলার সকল শব্দকে আমরা 3টি ক্যাটাগরিতে ভাগ করব, গঠনমূলক শ্রেণী বিভাগ, অর্থমূলক শ্রেণী বিভাগ, উৎসমূলক শ্রেণী বিভাগ। আমি 3টি বিষয়ে একটু ধারণা দিই। প্রথম 1 নম্বরে আসো গঠনমূলক শ্রেণী বিভাগ।
মানে বাংলা শব্দটা কিভাবে গঠিত হলো, বাংলা শব্দটা কিভাবে আমরা বানাইলাম, কিভাবে তৈরি করলাম, তার উপর ভিত্তি করে বাংলা শব্দকে দুই ভাগে ভাগ করে, এক মৌলিক শব্দ, দুই সাধিত শব্দ। আর এই মৌলিক শব্দ এবং সাধিত শব্দ এই দুটি গঠনমূলক শ্রেণী বিভাগ। অর্থাৎ এখন আমরা বলবো গঠনগত দিক থেকে বাংলা শব্দ দুই প্রকার, মৌলিক শব্দ, সাধিত শব্দ। তারপর অর্থমূলক, কোন শব্দটি কিভাবে তার অর্থ প্রকাশ করে, এর উৎপত্তিগত অর্থ কি ছিল, এর ব্যবহারিক অর্থ কি আছে, অর্থ প্রকাশের ক্ষেত্রে এটি কোন মানদণ্ডে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে, অর্থের উপর নির্ভর করে বাংলা শব্দকে তিন ভাগে ভাগ করে, এক যৌগিক শব্দ, দুই রূঢ় বা রূঢ়িক শব্দ, তিন যোগ রূঢ় শব্দ। আবার বলছি তিন ধরনের পাবো আমরা অর্থের দিক থেকে। এরপর এখানে আমরা আরেকটি পাচ্ছি উৎসমূলক শ্রেণী বিভাগ। এটা হচ্ছে কোন শব্দটি কোথায় থেকে বাংলায় আসছে, উৎপত্তি কি, আগমনটা কি, তার উপর ভিত্তি করে বাংলা শব্দকে পাঁচ ভাগে ভাগ করে তৎসম, অর্থতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। এই তিনটি ক্যাটাগরিতে তিনটি স্তরে বাংলা সকল শব্দকে আমরা ভাগ করব। আমরা একটি একটি আলোচনা শুরু করছি। আজকে আমাদের প্রথম যে আলোচনার বিষয় সেটি হচ্ছে শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগ। মনে রাখবে বাংলায় সকল শব্দকে গঠনগত দিক থেকে, তৈরির দিক থেকে আমরা দুই ভাগে ভাগ করব। এক মৌলিক শব্দ, আমরা কতে লিখি এখানে মৌলিক শব্দ, দুই খতে লিখবো আমরা সাধিত শব্দ। এক মৌলিক শব্দ, দুই সাধিত শব্দ। তাহলে আমরা বলবো গঠনের দিক থেকে বাংলা শব্দকে দুই ভাগে ভাগ করে মৌলিক শব্দ, সাধিত শব্দ। আমরা একটি একটি আলোচনায় চলে আসি। প্রথমে আমাদের আলোচনা হচ্ছে মৌলিক শব্দ কি। তোমরা একটু খেয়াল করো, মৌলিক শব্দ এটি কি? মৌলিক শব্দ বলতে আমরা বুঝি মূল শব্দ। মৌলিক বলতে বুঝবো একেবারে মূল শব্দ, একেবারে প্রকৃত শব্দ, যে শব্দটিকে ভাঙা যাবে না, যে শব্দকে ভাঙলে নতুন কোনো শব্দ পাওয়া যাবে না। আমি কতগুলো শব্দ দেখাই, তো আমি বললাম হাত, আমি বললাম কান, আমি বললাম চোখ, আমি বললাম চুল, আমি বললাম ফুল। তোমরা একটু খেয়াল করো, এই শব্দগুলো একটা শব্দ আমি ভাঙতে পারবো না, ভাঙলে এখান থেকে নতুন কোনো শব্দ বেরিয়ে আসবে না। যেমন হাত, এটাকে ভেঙে আমরা নতুন কোনো শব্দ পাবো না। কান, চোখ, চুল, ফুল ইত্যাদি অনেক শব্দ পাবো আমরা। অর্থাৎ যে শব্দগুলোকে ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না, ভাঙলে বা বিশ্লেষণ করলে, আলাদা করলে নতুন কোনো শব্দ পাওয়া যাবে না, সেখান থেকে আলাদা কোনো শব্দ বের হয়ে আসবে না, ওই শব্দগুলোকে আমরা বলি মৌলিক শব্দ বা মূল শব্দ। এখানে একটা শব্দ বারবার পরীক্ষায় আসে, বহুবার আসছে বলে সেটি একটু দেখাচ্ছি তোমাদেরকে। সেটি হচ্ছে গোলাপ। একটা শব্দ আছে বাংলায়, অনেকে মনে করে এটি সাধিত শব্দ, আসলে এটি সাধিত শব্দ নয়। যারা সাধিত মনে করে তাদের যুক্তি হচ্ছে গোলাপ শব্দ ভাঙলে তো গোল পাওয়া যায়, গোলা পাওয়া যায়, কিন্তু এই কথা সত্য নয়। গোল এবং গোলা এই শব্দগুলো থেকে গোলাপ শব্দের উৎপত্তি নয়। গোল এবং গোলা এগুলোর আগেও গোলাপ শব্দ ছিল, এটি মৌলিক শব্দ। পরীক্ষার জন্য মনে রাখবা, সবচেয়ে বেশি আসে পরীক্ষায় মৌলিক শব্দের মধ্যে এটি গোলাপ, এটি মৌলিক শব্দ। অর্থাৎ এই শব্দ অন্য কোনো শব্দ থেকে উৎপত্তি হয়নি, এটি নিজে একটি মূল শব্দ, মৌলিক শব্দ। তারপরে আমরা আসবো পরবর্তী যে আমাদের বিষয়টা, আমরা তাহলে মৌলিক শব্দ পেলাম যে শব্দটি অন্য কোনো শব্দ থেকে উৎপত্তি নয়, অন্য কোনো শব্দ থেকে তৈরিকৃত নয়, সেটি হচ্ছে মৌলিক শব্দ। আসে এবার সাধিত শব্দ, যে শব্দগুলোকে আমরা অন্য একটি শব্দ থেকে বানাবো। কেমন? আমি কয়েকটি উদাহরণ দিই। আমি বললাম একটি খেয়াল করো, প্রথম আমরা আসি হাতে চালানো পাখা। হাতে চালানো পাখা, তোমরা বলবা হাত পাখা। আমরা হাত পাখা বলতে হাতে চালানো পাখা, খেয়াল করো, এটি আমরা পেলাম হাত পাখা। হাতে চালানো পাখা সমান হাত পাখা। হাত পাখা এটি একটি শব্দ। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। হাতে চালানো পাখা, হাত পাখা। এবার বললাম ধরে নাও নীল যে আকাশ সমান নীল আকাশ। এবার আমি বললাম ধরে নাও চল যোগ অন্ত সমান চলন্ত। এরপর বললাম দৃশ্য যোগ জ সমান দৃশ্য। একটু খেয়াল করো, এটা বললাম পরা যোগ জয় সমান পরাজয়। বললাম প্র যোগ শাসন সমান প্রশাসন। কয়েকটি বিষয় খেয়াল করো, আমি তিনটা ক্যাটাগরি উদাহরণ দিয়েছি এখানে। প্রথম আসো
আমরা সাধিত শব্দ বলতে ওই শব্দগুলোকে বুঝবো যে শব্দগুলোকে ভাঙ্গা যাবে, ভাঙলে সেখান থেকে নতুন কোনো শব্দ পাওয়া যাবে। যেমন আসো হাত পাকা, হাত পাকা একটা শব্দ, এটাকে ভাঙলে আমরা এখানে হাত একটা শব্দ পাই, চালানো একটা শব্দ পাই, পাখা একটা শব্দ পাই, তাহলে এই একটা শব্দ থেকে তিনটা শব্দ পাচ্ছি। আসো নীল আকাশ, এটি একটা শব্দ, আমরা বাংলা সেখান থেকে আকাশ একটি শব্দ পাচ্ছি, নীল একটি শব্দ পাচ্ছি, তাহলে এই শব্দটা ভেঙে নতুন নতুন শব্দ পাচ্ছি। আসো চলন্ত, এখানে চল আরেকটি শব্দ, চল মানে চলছে, অন্ত মানে শেষ। আবার দৃশ্য, দৃশ্য আরেকটি শব্দ, পরাজয় এটি একটি শব্দ, কিন্তু পরাজয় থেকে আমরা জয়কে আলাদা করলে জয় শব্দের যে অর্থ বোঝায় পরাজয় শব্দে কিন্তু একই অর্থ বোঝায় না, ভিন্ন ভিন্ন অর্থ বোঝায়। যেমন প্রশাসন শব্দের যে অর্থ শাসন শব্দের সে অর্থ নয়, ভিন্ন অর্থ বোঝায়। আমাদের এখানে হাতে চালানো পাকা, হাত পাকা, এবং নীল যে আকাশ, নীল আকাশ, এই দুটি শব্দ হচ্ছে সমাস সাধিত শব্দ, অর্থাৎ এই শব্দগুলো সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। তার পাশে চল যুগ অন্ত, চলন্ত, দৃশ্য যুগ দৃশ্য, এই দুটি শব্দ বাংলায় আসছে প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে। এই দুটি শব্দ বাংলায় প্রত্যয় জাত শব্দ, অর্থাৎ প্রত্যয়ের মাধ্যমে এই দুটি শব্দ গঠিত হয়েছে। পরাজয় এবং প্রশাসন এই দুটি উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে আমরা পেলাম সমাসের মাধ্যমে সাধিত শব্দ হতে পারে, প্রত্যয়ের মাধ্যমে সাধিত শব্দ হতে পারে, উপসর্গের মাধ্যমে সাধিত শব্দ হতে পারে, বিভক্তির মাধ্যমে সাধিত শব্দ হতে পারে। এভাবে বাংলায় ভিন্ন ভিন্ন উপায়ে নতুন নতুন শব্দ গঠিত হয়। আর এই গঠিত বা বানানো যে শব্দগুলো সেগুলোকে আমরা বলি সাধিত শব্দ বা তৈরিকৃত শব্দ। এবার আমরা শেষ করছি এ পর্যায়ে এটা যে ঘটনমূলক দিক থেকে বা ঘটনগত দিক থেকে বাংলা সকল শব্দকে আমরা দুই ভাগে ভাগ করব, মৌলিক শব্দ, সাধিত শব্দ। মৌলিক হচ্ছে মূল শব্দ, আর সাধিত হচ্ছে মূল শব্দ থেকে নতুন করে যিনি বানাইছি সেটি হচ্ছে সাধিত শব্দ। এবার আমরা চলে যাব অর্থের দিক থেকে বাংলা শব্দের শ্রেণী বিভাগ। অর্থের উপর ভিত্তি করে কিন্তু বাংলা শব্দের ভাগ হয়, এটা আমরা বলবো অর্থমূলক শ্রেণী বিভাগ। অর্থমূলক শ্রেণী বিভাগ। তাহলে আমরা এখন যেটি আলোচনা করব অর্থের দিক থেকে বাংলা শব্দের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ। অর্থের দিক থেকে বাংলা শব্দকে আমরা তিন ভাগে ভাগ করি, অর্থাৎ তিন ধরনের শব্দ পাওয়া যায়। এক, যৌগিক শব্দ। এক, যৌগিক শব্দ। দুই, রূঢ় বা রূঢ়ি শব্দ। রূঢ় বা রূঢ়ি শব্দ। তিন, যোগরূঢ় শব্দ। তাহলে আমরা পেলাম অর্থের দিক থেকে বাংলা শব্দকে তিন ভাগে ভাগ করে, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ। অর্থের দিক থেকে বাংলা শব্দ তিন ধরনের হয়, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা দেখাচ্ছি। প্রথম আসলে যৌগিক শব্দ, আমি উদাহরণ দিয়ে আলোচনা করছি। আমি বললাম বই, যোগ নখ সমান গায়ক। তারপর আমি বললাম ক্রি যুক্ত ব সমান কর্তব্য। ক্রি যুক্ত ব সমান কর্তব্য। তারপর বললাম পিতা যোগ আদেশ সমান পিত্রাদেশ। আমি তিনটা শব্দ লিখছি, তিনটা ব্যাখ্যা দিচ্ছি, খেয়াল করো, প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা খেয়াল করো। আমি প্রথম বলে রাখি যৌগিক শব্দ আমাদের এখানে আলোচনায় আসছে। এখন যৌগিক শব্দ কি সেই সংজ্ঞা দেওয়ার আগে আমি তোমাদেরকে উদাহরণগুলো বুঝে দিচ্ছি, তোমরা নিজেরাই সংজ্ঞা বের করতে পারবা। আসলে এখানে গই যোগ নখ সমান গায়ক, এই গই শব্দের অর্থ হচ্ছে গান। গই শব্দের অর্থ হচ্ছে গান, খেয়াল করো। আর নখ শব্দের অর্থ হচ্ছে যে গায়। আচ্ছা, গায়ক শব্দের অর্থ কি? যে গান গায়। তাহলে আমরা দেখলাম গই মানে গান, নখ মানে যে করে, গায়ক মানে যে গান করে। তাহলে ঘটনগতের শ্রেণী, এই যে ঘটনগত যে ভাগটা সেটা এখানে কি, অর্থাৎ ঘটনগত দিক থেকে যে অর্থ প্রকাশ করছে সেটি কি একই অর্থ প্রকাশ করেনি? করছে। আসলে আমরা ক্রি শব্দের অর্থ হচ্ছে করা, তব্য শব্দের অর্থ হচ্ছে উচিত, কর্তব্য শব্দের অর্থ কি? যা করা উচিত। তাহলে এই ঘটনের যে অর্থটা তার বর্তমান ব্যবহারিক অর্থ একই আছে না চেঞ্জ হয়েছে? তোমরা বলবা একই আছে। যেমন পিতা, পিতা শব্দ বলতে আমরা বাবাকে বুঝি, আদেশ বলতে বাবার আদেশ, পিত্রাদেশ বাবার আদেশ। তাহলে আমরা পেলাম এই গায়ক, কর্তব্য এবং পিত্রাদেশ এই তিনটি শব্দে গঠনগত যে অর্থ, উৎপত্তিগত যে অর্থ, ব্যবহারিক অর্থ একই আছে, কোনো পরিবর্তন হয়নি, কোনো চেঞ্জ হয়নি। মনে রাখবা, আবার বলি, যে শব্দগুলোর গঠনগত অর্থ এবং তার ব্যবহারিক অর্থ একই রকম, কোনো পরিবর্তন হয় না, সেগুলোকে বলে যৌগিক শব্দ। তোমাদের বইয়ে লেখা আছে এরকম যে শব্দগুলোর ব্যুৎপত্তিগত অর্থ
ব্যুৎপত্তি বলতে বুঝবা উৎপত্তিগত অর্থ এবং তার ব্যবহারিক অর্থ একই রকম, কোনো পরিবর্তন হয় নাই, সেগুলোকে আমরা বলি যৌগিক শব্দ। অর্থাৎ গঠিত হওয়ার সময়, উৎপত্তি হওয়ার সময় শব্দগুলো যে অর্থ প্রকাশ করত বর্তমানে একই অর্থ প্রকাশ করে, সেগুলোকে আমরা বলবো যৌগিক শব্দ। যৌগিক শব্দ শেষ। এবার আমি একই বিষয় একটু দেখাচ্ছি তোমাদেরকে, রূঢ় শব্দ কিভাবে চেঞ্জ হয়। ধরো আমরা রূঢ় শব্দটা একই সাথে দেখাচ্ছি। আমি বললাম হস্ত, হস্ত যোগ ইন সমান হস্তি, হস্ত যোগ ইন সমান হস্তি। তারপরে ধরো আমি দেখালাম এই পাশে আমরা বললাম গো, গো যোগ এসনা সমান গবেষণা। আবার বললাম ধরো পাঞ্জাব যোগ ইন সমান পাঞ্জাবি। তিনটা শব্দ একটু খেয়াল করো। আমি প্রথমটাতে আসি। হস্ত শব্দ হচ্ছে হাত, ইন শব্দ হচ্ছে থাকা। হস্তি শব্দটা কি হাত আছে? না। হস্তি একটা প্রাণীকে বোঝায়, একটা পশুকে বোঝায়। হস্তি তো হাতই নেই, তাহলে এই ঘটনগত অর্থের সাথে এই অর্থের কোনো মিল নেই। পরেরটা আসো গো, গো শব্দ হচ্ছে গরু। আর এসনা শব্দ হচ্ছে খোঁজা। গবেষণা শব্দ হচ্ছে কি গরু খোঁজা? নিশ্চয় না। গবেষণা বলতে আমরা কোনো কিছু গভীর অধ্যয়নকে বুঝি, তাহলে গঠনগত অর্থের সাথে তার ব্যবহারিক অর্থের কোনো মিল নেই। পরেরটা আসো পাঞ্জাব একটা স্থানের নাম, জায়গার নাম। পাকিস্তানের একটা জায়গা, ভারতের পাঞ্জাব। ইউনানি থাকা, মানে পাঞ্জাবে যারা থাকে। আমরা এখন পাঞ্জাবি বলতে কি পাঞ্জাবের মানুষকে বুঝি নাকি একটা জামাকে বুঝি? তোমরা বলবে একটা জামাকে বুঝি। তাহলে দেখো, হস্তি বলতে হাতকে বুঝাই না, গবেষণা বলতে গরু খোঁজা বুঝাই না, পাঞ্জাবি বলতে পাঞ্জাবের অধিবাসীকে বুঝাই না। অর্থাৎ যে শব্দগুলো, দেখো এই শব্দগুলো তাদের গঠনগত যে অর্থ ছিল সেই অর্থটা বর্তমানে আর নেই, সেটি পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এটা এবং এটার মধ্যে পার্থক্য করছি। যৌগিক শব্দ হলো যে শব্দগুলোর গঠনগত অর্থ বা উৎপত্তিগত অর্থ এবং তার ব্যবহারিক অর্থ একই আছে, কোনো চেঞ্জ হয়নি, সেগুলো যৌগিক শব্দ। যে শব্দগুলোর উৎপত্তিগত বা গঠনগত অর্থ এবং তার ব্যবহারিক অর্থ ভিন্ন, চেঞ্জ হয়ে নতুন কোন অর্থ প্রকাশ করে, সেগুলোকে বলে রূঢ় বা রূঢ়ি শব্দ। তাহলে মনে রাখবা, রূঢ়ি শব্দের উৎপত্তিগত অর্থ বর্তমানে প্রয়োগ হয় না, বর্তমানে বিশেষ কোন অর্থ বোঝায়, অর্থাৎ তার উৎপত্তিগত অর্থের সাথে বর্তমান অর্থের কোনো সম্পর্ক নাই, তখন তাকে আমরা বলবো রূঢ় বা রূঢ়ি শব্দ। এবার আসো যোগরূঢ় শব্দ। আরেকটি বিষয় আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দটা কি? আমি তোমরা এক্ষেত্রে বলে রাখি, আমরা যৌগিক শব্দ যেগুলো দেখালাম, এরপরে রূঢ় বা রূঢ়ি শব্দ দেখালাম। রূঢ় বা রূঢ়ি শব্দগুলো মূলত প্রত্যয় সাধিত বেশি হয় এবং উপসর্গ সাধিত, এই কথাটা মনে রাখবা। আবার বলছি, রূঢ় বা রূঢ়ি শব্দগুলো প্রত্যয় জাত হয় এবং উপসর্গ যুগে হয়, কিন্তু যোগরূঢ় যে শব্দগুলো এগুলো সাধারণত সমাস সাধিত হয়। অর্থাৎ যোগরূঢ় যে শব্দগুলো আমরা পাই এগুলো সমাসের মাধ্যমে গঠিত হয়। আমি উদাহরণ দিই, তারপর ব্যাখ্যা করবো। তাহলে আমি বললাম পঙ্কে জন্মে যা সমান পঙ্কজ। একটু খেয়াল করো, পঙ্কে জন্মে যা পঙ্কজ। তারপরে খেয়াল করো, পঙ্কে জন্মে যা পঙ্কজ। এরপর আমরা বলবো জল ধারণ করে যা, জল ধারণ করে এমন সমান জলধি, জলধি। তারপরে বললাম মহান যে যাত্রা, মহান যে যাত্রা সমান মহাযাত্রা। তারপরে বললাম 10 আনন যার, 10 আনন যার সমান 10 আনন। এই চারটি উদাহরণ দিয়ে আমি বুঝাই দিচ্ছি যোগরূঢ় শব্দ কি, তোমরা খেয়াল করি। প্রথম আসো পঙ্কজ। পঙ্কজ এটি সমাস সাধিত শব্দ। আমি শুরুতে বলেছি, আবারও বলি, যোগরূঢ় শব্দগুলো সমাস সাধিত শব্দ, অর্থাৎ সমাসের মাধ্যমে শব্দগুলো গঠিত হয়। আমি যখন সমাস করিয়েছি তোমাদেরকে, তখন একটি কথা বারবার বলেছিলাম, এটাকে বলে ব্যাসবাক্য, এটাকে বলে সমস্ত পদ, আর সমস্ত পদের প্রত্যেকটি অংশকে বলে সমস্যমান পদ। মনে রাখবা, এখানে খেয়াল করে একটু, যে সমাসবদ্ধ শব্দগুলো সমস্যমান পদের অর্থ না বুঝিয়ে, সমস্যমান পদের অর্থ না বুঝিয়ে নির্দিষ্ট কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, সেগুলোকে বলে যোগরূঢ় শব্দ। এটা তোমাদের বইয়ের ভাষা। আমি আমার ভাষায় বলি, বইয়ের ভাষা কঠিন মনে হতে পারে, আমার ভাষায় এরকম বলবো, যেই শব্দগুলো উৎপত্তি হওয়ার সময় অনেক কিছু বুঝাতো, সময় পরিবর্তন হতে হতে সেই শব্দগুলো একটি মাত্র অর্থে নির্দিষ্ট হয়ে গেছে। আবার বলি, যে শব্দগুলো উৎপত্তি হওয়ার সময় অনেকগুলো অর্থ বুঝাইতো,
সময়ের পরিবর্তনে একটির মধ্যে নির্দিষ্ট হয়ে গেছে, মানে একটি অর্থ বুঝাবে, অন্য অর্থ আর বুঝাবে না, সেগুলোকে বলে যোগ ও রূঢ় শব্দ। আর এগুলো সবসময় সমাস সাধিত হয়। এই চারটা উদাহরণ খেয়াল করো। পঙ্কেতে জন্মে যা পঙ্কজ। আমাদের পঙ্কে, খেয়াল করো, পঙ্কেতে কিন্তু মানে পঙ্কেতে যেটা জন্ম নেয়, পঙ্কজ। পঙ্কেতে শাপলা জন্মাইতে পারে, শেওলা জন্মাইতে পারে, শালুক জন্মাইতে পারে, পদ্মফুল জন্মাইতে পারে, পঙ্কিতে অনেক কিছু জন্মায়। কিন্তু এখন পঙ্কজ বলতে শুধু পদ্মফুলকে বোঝায়, আর কিচ্ছু বোঝায় না, একটার মধ্যে নির্দিষ্ট হয়ে গেছে। যেমন জল ধারণ করে এমন, যেখানে জল থাকে, যেখানে পানি থাকে, সেটাকে আমরা বলি জলধি। খেয়াল করো তোমরা নিশ্চয়, জলধি বলতে যেখানে জল বা পানি থাকে তাকে বলি আমরা জলধি। কিন্তু প্রশ্ন হলো যেটি, সেটি হচ্ছে আমরা জলধি বলতে এখন, তাহলে পানি তো কিন্তু একটা পুকুরেও থাকে, নদীতেও পানি থাকে, সাগরেও পানি থাকে, কোনো একটা কুফুও পানি থাকে। আমরা কি জলধি বলতে নদী বুঝি? না। আমরা জলধি বলতে কি পুকুর বুঝি? না। আমরা জলধি বলতে এখন একটা অর্থ বোঝাই, সেটি হচ্ছে সমুদ্র। অর্থাৎ শব্দটি অনেক অর্থ বোঝানোর সুযোগ ছিল, কালক্রমে একটার মধ্যে নির্দিষ্ট হয়ে গেছে। যেমন মহান যে যাত্রা, মহাযাত্রা, মহান মানে যে কোনো ভালো যাত্রা, শুভ যাত্রাকে বলে মহাযাত্রা। যে কোনো ভালো বা শুভ যাত্রাকে বলে মহাযাত্রা। মহান যে যাত্রা সমান মহাযাত্রা, যে কোনো ভালো বা শুভ যাত্রাকে আমরা বলবো মহাযাত্রা। কিন্তু এখন মহাযাত্রা বলতে যে কোনো শুভ যাত্রাকে বুঝাই না, শুধু মৃত্যুকে বুঝায়, একটার মধ্যে নির্দিষ্ট হয়ে গেছে। যেমন 10 আনন যা, 10 আনন। 10 আনন বলতে আক্ষরিক করতে 10টা মাথাকে বুঝায় বা 10টা মুখকে বুঝায়, কিন্তু 10 আনন শব্দ দিয়ে এখন আর সেটি বুঝায় না। এখন 10 আনন বলতে রাবণকে বুঝায়। তাহলে পঙ্কজ বলতে শুধু পদ্মফুলকে বুঝায়, জলধি বলতে শুধু সাগরকে বুঝায়, মহাযাত্রা বলতে শুধু মৃত্যুকে বুঝায়, 10 আনন বলতে শুধু রাবণকে বুঝায়। এভাবে বলি আমরা, বইয়ের ভাষায় বললে এরকম, যে শব্দগুলো যে শব্দগুলো যে শব্দগুলো সমস্যমান পদের অর্থের প্রাধান্য না দিয়ে বিশেষ কোন অর্থকে বোঝায়, সেগুলোকে আমরা বলবো যোগরূঢ় শব্দ। আর যোগরূঢ় শব্দ সবসময় সমাস সাধিত হয়। আর বইয়ের ভাষায় না বলে আমার ভাষায় বলে এরকম, যে শব্দগুলো উৎপত্তি হওয়ার সময় এক ভিন্ন ভিন্ন অর্থ বুঝাইতো, কিন্তু সময়ের পরিক্রমায় একটি জায়গায় সেটি সীমাবদ্ধ হয়ে গেছে। পঙ্কজ বলতে এখন আর শাপলাকে বুঝাই না, শ্যাওলাকে বুঝাই না, শুধু পদ্মফুলকে বুঝায়। জলধি বলতে এখন আর পুকুর আর নদীকে বুঝাই না, শুধু সাগরকে বুঝায়। মহাযাত্রা বলতে যে কোনো যাত্রাকে বুঝাই না, শুধু আমি সেখানে কি বুঝাই, মৃত্যুকে বুঝায়। অর্থাৎ একটি জায়গায় সেটি নির্দিষ্ট হয়ে গেছে, ফলে আমরা এই শব্দগুলোকে বলবো যোগরূঢ় শব্দ। আমি আজকে আলোচনা শেষ করব, তার আগে তোমাদেরকে পূর্বে এক নজর একটু বলে দিচ্ছি। আমাদের বাংলা শব্দ হচ্ছে, বাংলা বাক্যের গঠন এটা অপরিহার্য অঙ্গ। আর শব্দকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়, তার মধ্যে গঠনমূলক, অর্থের দিক থেকে অর্থমূলক, এবং উৎসগত দিক থেকে উৎসমূলক। আমরা আজকে দুটি বিষয় আলোচনা করলাম। গঠনগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ, সেটি দুই প্রকার বলছি, মৌলিক এবং সাধিত। দ্বিতীয় আলোচনা করলাম অর্থের দিক থেকে বাংলা শব্দ তিন প্রকার, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ী শব্দ, এবং যোগরূঢ় শব্দ। আমরা পরবর্তী ক্লাসে উৎসগত দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।